ক্লাস 12-এ আমরা যখন ইলেকট্রোস্ট্যাটটা পড়তে শুরু করলাম, প্রথম দিন আমরা কুলম্বের সূত্র এগুলো পড়লাম। তারপর আমরা তড়িৎভেদ্যতা পর্যন্ত পড়েছি, তড়িৎভেদ্যতার মাত্রা, তড়িৎভেদ্যতা কী, এর মাত্রা এবং এর ইউনিট ডাইমেনশনাল, এগুলো আমরা পড়ে ফেলেছি। এরপর আমরা যেটা পড়ব যে এই যে কুলম্বের যে সূত্রটা আছে, কুলম্বের সূত্র কি আমরা যখন খুশি অ্যাপ্লাই করতে পারি? বলছে না, কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার দুটো শর্ত আছে। তাহলে কন্ডিশন ফর অ্যাপ্লাইং কুলম্বস ল, কুলম্বের সূত্র ব্যবহারের শর্ত কি কি, কন্ডিশনগুলো দেখে নেব আমরা। কন্ডিশনস, কি কি কন্ডিশন আছে বলছে, 1 নম্বর কন্ডিশন যে চার্জগুলোকে কিন্তু আমাদের পয়েন্ট চার্জ হতে হবে। পয়েন্ট চার্জ মানে এই যে দুটো অবজেক্ট, চার্জড অবজেক্ট যেটা থাকবে, আমি এখানে কালার পেন ইউজ করি। ধরে নাও এইটা একটা চার্জ অবজেক্ট আছে আর এইটা একটা চার্জ অবজেক্ট আছে। এই দুটো চার্জ অবজেক্টের মাঝখানের যে ডিস্টেন্স সেটা যদি ডি হয় এবং এই যে অবজেক্টটার রেডিয়াস যদি r1 এবং এইটার রেডিয়াস যদি r2 হয়, তাহলে ডি ভেরি ভেরি গ্রেটার দেন r1, ডি ভেরি ভেরি গ্রেটার দেন r2। যদি এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা যদি এই রেডিয়াসের থেকে বেশি হয়, তাহলে আমরা বলতে পারি যে এই যে চার্জগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো হচ্ছে চার্জ আছে এইগুলোতে, তাহলে এইগুলোকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করব। এটা একটা। আর সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এই যে দুটো চার্জ বডি যদি থাকে, দুটো এই যে চার্জ বডি, একটা গ্রিন এবং অন্যটা রেড, এই চার্জ বডি দুটোর মধ্যে বলছে ডিস্টেন্স যেটা, এই যে ডিস্টেন্সটা, এইটা 10⁻⁻15 সেন্টিমিটারের থেকে বেশি হতে হবে। তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু আমরা কুলম্বের ল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ডি গ্রেটার দেন 10⁻⁻15 সেমি, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। এটা Q1 নাম দিয়ে দিলে, এটা Q2 নাম দিয়ে দিলে। এটা হচ্ছে কুলম্বস ল অ্যাপ্লাই করা দুটো কন্ডিশন। ঠিক আছে, এই জায়গাটা হয়ে গেল। এরপর আমরা যেটা পড়ব, কুলম্বসের লটা তো আমরা আগেই পড়ে ফেলেছি, কুলম্বস লয়ের ভেক্টর ফর্মটা আমরা কিন্তু পড়ব এবার। তাহলে হেডিং দিয়ে দিই আমরা কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ঠিক আছে, কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। তো দেখো কুলম্বের লটা কী ছিল, যে দুটো চার্জ আছে, দুটো চার্জ মেবি রিপালশন করতে পারে কিংবা অ্যাট্রাকশন করতে পারে, তাদের মধ্যে যে রিপালশন অ্যান্ড অ্যাট্রাকশন যে ফোর্সটা থাকবে সেটাই তো তোমার ওই কুলম্বের সূত্র দিচ্ছে। ফোর্স কি ভেক্টর কোয়ান্টিটি, তাই নর্মালি এখান থেকে একটা এই যে কুলম্বস ল এর একটা ভেক্টর ফর্ম আসাটাই তো উচিত। তো দেখে নিই আমরা ছবিটা প্রথমে, তারপরে এটা নিয়ে ডিসকাস করব। প্রথমে ভালো করে ছবিটা দেখো। XYZ তিনটে অ্যাক্সিস আছে এবং দুটো চার্জ আছে। এটা একটা চার্জ, অ্যাজিউম করো কি এটা হচ্ছে Q1 এবং আরেকটা চার্জ আছে, অ্যাজিউম করো এটা হচ্ছে Q2। ঠিক আছে, এরপর এই যে চার্জ দুটোর একটা পজিশন ভেক্টর থাকবে। পজিশন ভেক্টর মানে এই যে মূল বিন্দু বা সেন্টার থেকে আমি এই যে এই Q1 চার্জের পজিশন হচ্ছে R1 ভেক্টর এবং
এর হচ্ছে R2 ভেক্টর, ঠিক আছে। তো কুলম্বস ল তুমি যখন বের করবে অবভিয়াসলি তোমাকে এই ডিস্টেন্সটা একটা কাজে লাগে, ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ পার্টিকেলস, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রবলেমটা এখানটায় যে এই ডিস্টেন্সটা কত। তো তুমি অ্যাজিউম করো কি এই ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা এই দিকের ভেক্টরের ডিরেকশনগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এই যে আমি ধরে নিচ্ছি এই দিকের ডিরেকশন এবং এইটা ধরে নিচ্ছি এক্স ভেক্টর, ঠিক আছে। তাহলে তুমি এখানে অ্যাপ্লাইং ট্রায়াঙ্গুলার ল, ট্রায়াঙ্গুলার তুমি লটা অ্যাপ্লাই করো। ট্রায়াঙ্গুলার ল কী বলছে? ত্রিভুজ সূত্র, যে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত সেম অর্ডারে দুটো ভেক্টর ফলো করে, তাহলে অপোজিট ডিরেকশনে অপোজিট অর্ডারে যে থার্ড সাইডটা থাকবে সেটা ওই দুটোর কী করবে? ভেক্টর সামকে ডিনোট করবে। তাহলে আমি লিখতেই পারি R2 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর প্লাস এক্স ভেক্টর, দেন or x vector equal to R2 vector minus R1 vector। এই R2 মাইনাস R1 এটাকে আমরা শর্টে লিখব R21, নোটেশন এইভাবে আমরা ডিনোট করি, ঠিক আছে। এটা হচ্ছে R21, ওকে। এইবার এটা কিভাবে অ্যাপ্লাই হবে কুলম্বস ল সেটা আমরা দেখে ফেলি। দেখো, ফোর্স অন Q2 চার্জ ডিউ টু Q1 ইকুয়াল টু, দেখো নোটেশনটা দেখো, এইটাকে আমরা লিখব 1 2 মাথায় ভেক্টর। এই যে ফার্স্টের ওয়ানটা কী জন্য এসছে? এটা সোর্সের জন্য এসছে, সোর্সটা হচ্ছে 1 Q1, তাই 1 ফার্স্টে, আর এইটা হচ্ছে টেস্ট চার্জটা, মানে যার উপর এফেক্টটা ফেলবে। ফোর্স অন Q2 এর ওপর, কার জন্য? 1 এর জন্য। এইটা এর ভ্যালুটা কিভাবে আসবে সেটা দেখো। তো তুমি সিজিএস ফর্মে, সরি আমি এসআই করছি এখানে, এসআই ফর্মে জানো Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই, আমি ধরে নিচ্ছি এটা এয়ার মিডিয়ামে আছে, ঠিক আছে, এয়ার মিডিয়ামে এটা কাজ করছে। তাহলে কী হবে? ইপসাইলন নট, এই যে ডিস্টেন্সটা এটা হবে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের স্কোয়ার, মানে আমি লিখতে পারি এক্সের স্কোয়ার, তাই না? তাহলে তুমি দেখো এখানে যে একটু ইংটা ভরে নিই। দেখো Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট এক্স মানে কি? R21 এর স্কোয়ার। কিন্তু দেখো অ্যাকচুয়ালি এটা ভেক্টর রাশি কি, বাট এটা একটা স্কেলার রাশি, এটা তো স্কেলার, অনলি ম্যাগনিটিউডের এখানে লেখা হয়েছে। এর ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা দেখো, এটা মান যদি হয়, এটা ম্যাগনিটিউড হয়, তাহলে ইউনিট ভেক্টর একটা ওখানে আমাকে দিতে হবে, R21 ইউনিট ভেক্টর হয়ে গেল। সেম জিনিসটাই যদি আমাকে বলে যে
তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো, ফোর্স ডিউ টু ওয়ান অন টু মানে 1 2, এখানে যে ডিস্টেন্স মানে সরি আমি এখানে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্ট চার্জ বলতেই পারি, এখানে নোটেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে 1 2 ছিল, এখানে 2 1, ইউনিট ভেক্টরও হবে 2 1, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, ফোর্স অন Q1 ডিউ টু চার্জ Q2। নোটেশনটা কীভাবে লিখব? দেখো নোটেশন আমরা এইভাবেই লিখব যে দেখো Q2 Q1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট 2 থেকে 1, মানে আমার তখন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন 2 থেকে 1-এর দিকে, মানে এটা। তাহলে এটাকে এবার আমি যদি x ধরি, তুমি দেখো অ্যাপ্লাইং ট্রায়াঙ্গুলার ল, তখন কীরকম হবে? তখন হচ্ছে তোমার r1 ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর প্লাস x ভেক্টর, x ভেক্টর ইকুয়াল টু r1 মাইনাস r2 ইকুয়াল টু r12। তাহলে এখানে কত হবে? r12 r12 ক্যাপ ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানেও তুমি দেখো এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে ওদের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা, আর এটা ইউনিট ভেক্টর। এখানে 2 1 আছে, এখানে 1 2 1 2, এখানে 1 2 ছিল, 2 1 2 1। এবার তুমি দেখো যে F12 এর ম্যাগনিটিউডটা, 1 2 এর ম্যাগনিটিউড মানে জাস্ট এই পোর্শনটা আমি কভার করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা আর F21 ভেক্টরের অনলি ম্যাগনিটিউডটা মানে কোনটা? এটা। এই দুটো তো সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। এই দুটো তো সেম, তাহলে আমি বলতে পারি F12 ভেক্টরের মড বলতে F21 ভেক্টরের মড। কিন্তু আরেকটা জিনিস দেখো, যদি আমি ফোর্সগুলোর কথা ভাবি, মানে উইথ ডিরেকশন যদি নিই, এখানে ডিরেকশনটা যা, এখানে ডিরেকশন তার অপোজিট, তাহলে আমি কখনোই বলতে পারি না যে F12 ভেক্টর ইকুয়াল টু F21 ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে কুলম্বস লয়ের একটা ভেক্টর ফর্ম। তো তোমরা এখান থেকে আর একটা করতে পারো, তো এখান থেকে আরেকটা স্টেপ এগোনো যায়, তো তুমি এটা করতেই পারো। দেখো আমি এখানটায় করছি, এখানটায় ফাঁকা আছে। F12 ভেক্টর ইকুয়াল টু কী হলো? Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর 21 এর স্কোয়ার আর 21 ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর আমরা জানি, এখানটা দেখা যাচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু কী হয়? এর মড ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু ওই ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, এটা তো আমাদের জানা আছে। সেম জিনিসটা অ্যাপ্লাই করছি, ইউনিট ভেক্টর 4 পাই ইপসাইলন নট আর 21 এর স্কোয়ার ইউনিট ভেক্টর ইকুয়াল টু কী লিখব? ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর 21 এর কিউ তো আর 21 ভেক্টর। এই জিনিসটা আমরা লিখতেই পারি। সেমভাবে এটাও করা যায়। তো এইটা হচ্ছে কুলম্বস লয়ের
একটা ভেক্টর ফর্ম আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা কম্প্যারিজন পড়ব ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে। ঠিক আছে, তাহলে কম্প্যারিজন বিটুইন electrostatic force and gravitational force। ঠিক আছে, এইটা একটা হেডিং দাও। তো কম্প্যারিজন মানে তোমাকে এখানে সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ দুটোই কিন্তু বলতে হবে। দেখো, প্রথমে যদি সিমিলারিটিসগুলোই ধরি, দুটো ফোর্সই কিন্তু আমার এয়ার মিডিয়ামে কাজ করে। এটা একটা সিমিলারিটিস, বোথ ওয়ার্ক ইন এয়ার মিডিয়াম। ঠিক আছে, সেকেন্ড কী হবে, যে দুটো বলই কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে, এই যে কনজারভেটিভ বাংলায় এটাকে বলে সংরক্ষী বল। কনজারভেটিভ মানেটা হচ্ছে কি, যে পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে এই দুটো ফোর্স পাথের ওপর কোনো নির্ভর করে না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে কমন একটা জিনিস, যে তুমি দেখবে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্লাস 11-এ যখন তুমি পড়েছো, যে দুটো মাস আছে, ফোর্সটা হচ্ছে G/mm/r²। এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের। আর কুলম্বের ফোর্সটা কী ছিল, Q1/4πε0r²। দেখো, গ্র্যাভিটেশনালি ফোর্স হোক কিংবা আমার এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই হোক না কেন, বোথ কিন্তু প্রপোর্শনাল টু 1। হ্যাঁ, যেটা দেখলাম যে সিমিলারিটিসের মধ্যে আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্টটা, যে বোথ ফোর্সেস আর কি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ছিল Gmm/r², ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Q1 Q2 /r², সবগুলো কিন্তু 1/r² সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার কিছু কিছু ডিসসিমিলারিটিসগুলো পড়ে নিই। কী কী, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স উইক ফোর্স, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা সেটা কিন্তু স্ট্রং ফোর্স। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রিপালসিভ অ্যাট্রাকটিভ বোথ হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা অনলি কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, মানে গ্র্যাভিটেশনাল শুধুমাত্র আকর্ষণ করতে পারে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কী হয়, সেম যদি চার্জ হয় তাহলে সেটা রিপালশন করবে, আর যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাকশন করবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, আজ তাহলে এতটা পর্যন্ত থাক। পরের দিন আমরা যেটা পড়ব, যে এই যে চার্জের ইউনিট, এর এসআই ইউনিট, সিজিএস ইউনিট, বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে রিলেশন, তারপর সুপারপজিশন প্রিন্সিপাল, তারপর কুলম্বস থিওরেম আছে। আস্তে আস্তে আমরা এইভাবে এগোবো। আজকে এই পর্যন্তই থাকলো, পরের ক্লাসে আবার দেখা হবে।